আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আপনারা দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যেখানে বসে আপনারা অনুষ্ঠানটি দেখছেন, আমি আপনাদের সাথে আছি আব্দুল নূর সায়েম। ষড়ঋতুর এই দেশে ঋতু পরিক্রমায় আমাদের এখন চলছে হেমন্তকাল, তারপরেই শীতকাল। এই শীত এবং হেমন্তের এই সময়ে যে আবহাওয়ার যে তারতম্য হয় গরম এবং ঠান্ডার, এই সময়ে আমাদের নানান ধরনের স্বাস্থ্য সমস্যা হয়। এইসব বিষয় নিয়ে আজকে আমরা স্টুডিওতে আলোচনা করব। আজকে আমাদের সাথে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, ডক্টর সাইফুল ইসলাম পলাশ, যিনি ঢাকা মেডিকেল কলেজে ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট হিসেবে কাজ করছেন। আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি ডক্টর সাইফুল ইসলাম পলাশকে। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের এই অনুষ্ঠানটি প্যানভিশন টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে লাইভ সম্প্রচারিত হচ্ছে। সেই সাথে স্ক্রলে দেখানো যে মোবাইল নাম্বারটি, সেটা দেখে আপনারা সরাসরি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট করে কমেন্ট সেকশনে আমাদেরকে প্রশ্ন অথবা আমাদের এই অনুষ্ঠান বিষয়ে মতামত জানাতে পারেন। আমরা যেটা বলছিলাম শুরুতেই, যে শীতের শুরুতে বা হেমন্তকালের শুরুতে যেখানে দিনে এবং রাতের তাপমাত্রার তারতম্য হয়, সেই সাথে কিছু কিছু সমস্যা আমাদের সবার জন্যই প্রায় চলে আসে। এর মধ্যে কারো কারো দীর্ঘমেয়াদী অসুস্থতার জন্য তারগুলো বেড়ে যাচ্ছে, অথবা যারা দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা ভুগছেন না, তাদের জন্য কিছু স্বাস্থ্য সমস্যা উপস্থিত হয়। তো আমরা শুরুতেই অতিথির কাছে জানতে চাইব, শীতকালে আমরা ফুসফুসে আসলে কোন কোন ধরনের সমস্যা বেশি হয়ে থাকে এবং এই সমস্যাগুলিতে কারা বেশি ঝুঁকিতে থাকেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ এবং সাথে আজকে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ। আমি ডাক্তার সাইফুল ইসলাম পলাশ, ঢাকা মেডিকেলে আছি, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, বক্ষব্যাধি বিভাগে। তো প্রতি বছরই তো আমাদের শীত আসে এবং শীতের এই মাসগুলোতে নিঃসন্দেহে আমাদের বক্ষব্যাধির সমস্যাগুলো অনেক বেশি বেড়ে যায়। তো আমরা একজন বক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমরা একটা বিশেষায়িত হসপিটালে যখন কাজ করি, তখন আমরা যে সমস্যাগুলো বেশি পাই তার মধ্যে যে প্রধান প্রধান কারণগুলো, একটি হলো যেরকম অ্যালার্জিক রাইনাইটিস, আমরা বলি যে অনেক বেশি হাঁচি, কাশি এবং সর্দি, নাক বন্ধ হয়ে থাকা, এই সমস্যা। যেরকম আরেকটা মূল সমস্যা হলো দীর্ঘমেয়াদী কাশি। মানে দেখা যাচ্ছে যে এই ঠান্ডার সময়গুলোতে অনেকেই দিন এবং রাত সবসময়ই তাদের একটা কাশি লেগে থাকে। এর মধ্যে আরেকটা সমস্যা দেখা যায় যে কাশির সাথে কখনো কখনো কোনো পেশেন্ট শ্বাসকষ্টের সমস্যায় ভুগেন। মানে দীর্ঘমেয়াদী তার কাশি আছে, কাশির সাথে তার শ্বাসকষ্টের সমস্যা। পাশাপাশি একটা মূল সমস্যা হলো এখনকার সময়ে ইনফেকশন। এই সময়টায় আমাদের বক্ষব্যাধির ইনফেকশন খুব বেশি হয়। দেখা যায় ফুসফুসে নিউমোনিয়ার প্রবণতা অনেক বেশি, তখন বিভিন্ন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয়। এগুলোর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা আগে থেকে কোনো বক্ষব্যাধির সমস্যায় ভোগেন, মানে দেখা যাচ্ছে কারো আগে থেকে সে জানেন যে তার অ্যাজমা আছে, তার সিওপিডি রোগ আছে বা ব্রঙ্কাইটিস রোগ আছে, তো ওই সব পেশেন্ট রেগুলার মেডিকেশন কেউ ইউজ করতেছেন অথবা কেউ ব্যবহার করতেছেন না মেডিসিন। তো ওই সব পেশেন্টেরও দেখা যায় যে ওই সমস্যাগুলো তাদের হঠাৎ করে এই আবহাওয়ার চেঞ্জের সময় তাদেরকে বেড়ে যাচ্ছে এবং তারা অনেক সমস্যায় ভোগ করতে থাকেন এবং তারা এইসব সমস্যা নিয়ে আমাদের কাছে প্রতিনিয়তই আসতেছেন এবং আমরা এদেরকে চিকিৎসা দিচ্ছি। আচ্ছা, তাহলে যেহেতু আপনি ইনফেকশনের কথা বললেন, এই ইনফেকশনগুলো আসলে কোন ধরনের ইনফেকশন, অথবা এবং এই ইনফেকশন কারা বেশি ঝুঁকিতে থাকছে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, ইনফেকশন মেইনলি আমাদের যে মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন, এই এনভায়রনমেন্টাল কন্ডিশনে আমাদের এনভায়রনমেন্টে অনেক ধরনের ভাইরাস এই সময়গুলোতে থাকে এবং অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে। মূলত ইনফেকশনগুলো হয় ব্যাকটেরিয়া এবং ভাইরাস দ্বারা, স্পেশালি ভাইরাল ইনফেকশনগুলো তখন বেশি হয় এই শীতের সময়টাতে। আর যারা বেশি ঝুঁকিতে থাকে এর মধ্যে আমরা দেখি যে এক্সট্রিম এইজ, মানে এক্সট্রিম এইজ মানে যারা এই যে শিশু অথবা চাইল্ড, অ্যাডোলেসেন্ট, এই একটা এজ গ্রুপ। আর একটা এজ গ্রুপ আছে যারা ওল্ডার পেশেন্ট, ওল্ডার পিপল আর কি, সিনিয়র সিটিজেন,
অ্যাবভ 50 ইয়ার্স। তো দেখা যাচ্ছে যে এই গ্রুপের ইমিউনিটি কম থাকে, তারা দেখা যায় ইনফেকশন প্রন বেশি এই সময়ে। আবার একটা গ্রুপ আছে যারা দীর্ঘমেয়াদী অন্য অন্য ক্রনিক ডিজিজে ভোগেন, ধরেন কারো হার্টের সমস্যা আছে আগে থেকে, অথবা ওই যে আমরা বললাম যে বক্ষব্যাধির কিছু সমস্যা আছে আগে থেকে, তার অ্যাজমা আছে বা সিওপিডি আছে, কারো ক্রনিক লিভার ডিজিজ আছে বা অন্য কোনো ক্রনিক কিডনি ডিজিজ আছে। তো এইসব পেশেন্ট কিন্তু আবার বেশি ইনফেকশন প্রন, তাদের বডির ইমিউনিটি কম থাকে, তারা কিন্তু এই সময়গুলোতে ফুসফুসের ইনফেকশন, এই যে ভাইরাল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, এই সমস্যাগুলোতে বেশি ভোগেন। তাহলে এখানে কি আমাদের সাবধানতা বা কোনো কিছু আছে যেখানে আমরা আসলে এই সময়টায় আমাদের অবলম্বন করা উচিত, যেটা আমাদের ইনফেকশনগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি? আমরা একটু পরে যাব আপনার কাছে, যে আপনি যে দীর্ঘমেয়াদীর কথা বললেন সেটা নিয়ে আমরা ইনফেকশন একটা যেটা বললাম যে এই যারা আমাদের ভালনারেবল গ্রুপ, যারা বেশি ইনফেকশন প্রন, তো এদের বেঁচে থাকার জন্য আমরা সবসময় যেটা বলি যে যাদের ইমিউনিটি কম্প্রোমাইজড অথবা ওল্ডার এজ এবং চাইল্ড, এদেরকে যে সিচুয়েশনগুলোতে তারা ইনফেকশনগুলো অ্যাকোয়ার করে, দ্যাট মিন্স একজন পেশেন্ট অতিরিক্ত ঠান্ডার মধ্যে সে যদি এক্সপোজ হয়, সে দেখা যাচ্ছে যে বাইরে এক্সপোজ হচ্ছে, কেউ বাচ্চা ঠান্ডা লাগতেছে তার, ঠান্ডা বাতাস, অথবা দেরি করে গোসল করা, শাওয়ার নেওয়া, অথবা বয়স্ক মানুষ তার যদি ঠান্ডার বেশি লাগে, তখন দেখা যাচ্ছে যে সে ইনফেকশন প্রবণ হয়। অতএব এইসব জিনিসকে অ্যাভয়েড করা একটা যেরকম ফ্যাক্টর, পাশাপাশি একটা আছে কি প্রিভেন্টিভ কিছু ভ্যাকসিনেশন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। ভ্যাকসিনেশনের মধ্যে আমাদের অনেক সময় কমন যে ভ্যাকসিনগুলো, আমরা ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোনিয়ার যে ভ্যাকসিনেশন, আমরা ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন আগে 2 ইয়ার্সের পরেই যে কোনো পেশেন্টের জন্যই কিন্তু, পেশেন্ট না সুস্থ মানুষের জন্য রিকমেন্ডেড ছিল। যে এখন ওই রিকমেন্ডেশন কিন্তু 6 মান্থে নিয়ে আসছে, মানে অ্যাবভ 6 মান্থ যে কোনো শিশুদের জন্য ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করা যায়। আর নিউমোনিয়ার যে ভ্যাকসিনের কথা আমি বললাম, সে ভ্যাকসিনটা নেওয়া যায় যারা সুস্থ মানুষ, তাদেরকে আমরা বলি 60 ইয়ার্সের পরে। এই যে বয়স্ক যে ভালনারেবল গ্রুপ যাদেরকে বললাম যে সহজে ইনফেকশন হয়, তাদেরকে 60 বছরের পরেই এদেরকে নিউমোনিয়ার টিকা নিতে পারে। আর যাদের এই ক্রনিক ডিজিজ আছে, আমরা যেটা বললাম, যাদেরকে আগেই ফুসফুসের সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, কিডনি লিভারের সমস্যা আছে, তারা কিন্তু 19-20 বছর পরেই তাদেরকে আমরা নিউমোনিয়ার টিকার জন্য রিকমেন্ড করি। আচ্ছা, এই যে শীতকালীন এই সমস্যাটা, এই ফুসফুসের যে সমস্যাগুলো, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, দীর্ঘমেয়াদী কাশি, নাক দিয়ে পানি পড়া, যেটা আমরা রাইনোরিয়া বলছি, তো এইগুলোর সাথে কি অ্যালার্জির কোনো সম্পর্ক আছে, বা এই অ্যালার্জিটা এই সময়ে বাড়ছে, বা এটা কি কোনো বিশেষ কিছু আছে এখানে? এই আপনি যে জিনিসগুলো বললেন যে একটা পেশেন্টের অ্যালার্জিক রাইনাইটিস, দ্যাট মিনস তার ঘন ঘন ঠান্ডা লাগতেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, তার কখনো মাথা ব্যথা হচ্ছে, দীর্ঘমেয়াদী কাশি হচ্ছে, হাঁচি বারবারই হচ্ছে, নাক দিয়ে পানি পড়ছে, মানে এটা এই জিনিসগুলোর যদি আমরা একটার সাথে একটা ডেফিনেটলি রিলেটেড, আমরা যদি এই জিনিসগুলার মানে কারণ এক্সপোজ করতে যাই, যে কারণ কি এটা যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, তো একটা কারণ আছে যে এদের একটা জেনেটিক বা বংশগত একটা ফ্যাক্টর থাকে। হয়তো সে জেনেটিক্যালি অ্যাটোপিক, আমরা বলি যে জেনেটিক্যালি অ্যাটোপিক, দ্যাট মিনস সে টেন্ডেন্সি টু অ্যালার্জি, মানে তার এই যে অ্যালার্জেন যেগুলো আমাদের এনভায়রনমেন্টে প্রতিনিয়ত আছে, এই এনভায়রনমেন্টে সবাই যে এক্সপোজ হলে তার যে সে হাঁচি কাশি হবে সেরকম কিন্তু না। যে পারিবারিকভাবে জেনেটিক্যালি সে অ্যালার্জিক মানে অ্যাটোপিক টেন্ডেন্সি আছে যার, সে দেখবেন অল্পতেই ধুলাবালি, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হচ্ছে। এইটা যেরকম একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর আছে যে অ্যাকোয়ার্ড একটা ফ্যাক্টর আছে। অ্যাকোয়ার্ড একটা ফ্যাক্টর কি, আপনার এনভায়রনমেন্টের শীতের সিজনটায় হয় কি, শীতের সিজনটায় আপনার আর্দ্রতা কম থাকে, এই সময় হিউমিডিটি কম, বাতাসে ড্রাই এবং বাতাসে অনেক বেশি ডাস্টের পরিমাণ। আপনি যদি ঢাকা বা স্পেশালি বড় বড় শহরগুলো, এদের আপনি এয়ার পলিউশন বা এয়ারে ডাস্টের পরিমাণ আপনি দেখেন, কম্প্যারিজন করেন, আমরা প্রায়ই দেখবেন যে সারা ওয়ার্ল্ডের মধ্যে দিল্লি আর ঢাকা, এই ঢাকা আর দিল্লি কিন্তু 1-2 নম্বরে থাকে এয়ার পলিউশন থেকে। হ্যাঁ, এটা একটা বিশাল ফ্যাক্টর, যে এইসব কারণে দেখা যাচ্ছে যে কেউ হেভি ডাস্টে এক্সপোজ হইলো, কেউ অনেক ঠান্ডা রাত্রেবেলা বাইক চালাইলো, অথবা ঠান্ডা এক্সপোজ হলো, দেরি করে কেউ মা বোনরা শাওয়ার নিল, ভেজা চুল রাখলো, এরা কিন্তু তখন এই ঠান্ডায় আক্রান্ত হচ্ছে। তো এই জিনিসগুলো যে আক্রান্ত হচ্ছে, যাদের এই অ্যাটোপিক টেন্ডেন্সি আছে, আক্রান্ত হচ্ছে, এই ব্যাপারগুলো খুব রিলেটেড। অতএব এরা যদি
এই ব্যাপারগুলো অ্যাভয়েড করতে পারে তাহলে এগুলো থেকে বেঁচে থাকা যায়। তারপরেও যদি দেখা যায় যে এগুলোর সাথে কারো দেখা যায় গলা ব্যথা টনসিলাইটিস হয়ে গেছে, কারো সাইনাস ইনফেকশন হয়ে গেছে, সে মাথা ভারী হয়েছে, তার মাথা ব্যথা হচ্ছে, নাক একদম বন্ধ হয়ে আছে, তখন কিন্তু আমরা ডক্টর পরামর্শ নিতে বলি যে এই সাইনোসাইটিস, তারপরে আপনার অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে টনসিলাইটিস যদি তার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার করে, তাহলে একটা যেরকম সে অ্যাভয়েড করবে, গরম ব্যাপার ইনহেল করবে, সাথে সাথে সে কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ড্রাগ অথবা নাপা জাতীয় ড্রাগ যেগুলো সে নিজেই ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো ফার্মেসি থেকে কিনে খেতে পারে। তবে যদি এগুলো তার ডে টু ডে অ্যাক্টিভিটি হ্যাম্পার করে, তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নিলে এগুলো ভালো থাকা যায়। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে অ্যাজমা, হাঁপানি বা এইগুলোর সাথে এর কোনো রিলেশন আছে কিনা, যে এই যে আমাদের এই সময়টায় হাঁচি কাশি বেড়ে গেল বা কাশি এটা রাইনো মানে নাক দিয়ে পানি পড়াটা বেড়ে গেল, এর সাথে অ্যাজমা বা হাঁপানি মানে বাংলায় যেটা, এর সাথে কোনো রিলেশন বা আসলে হাঁপানিটা কি বা অ্যাজমাটা কি বা কারা বেশি আক্রান্ত হচ্ছে? হ্যাঁ, এইটা একটা আপনার সময়ের মনে হয় একজন প্রেক্ষিতে কেউ একজন ফোন দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আবার কেটে গেছে, আমরা পরে আবার ফোনটা নিব। এই সিজনাল যে এখন যে সিজনটা চলতেছে, অথবা সিজন না, সিজন ছাড়াও যদি আমরা ধরি, মানে একটা এই যে অ্যাটোপিক টেন্ডেন্সি আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম, যে অ্যাটোপিক টেন্ডেন্সি এবং অ্যাজমা এগুলো কিন্তু একটার সাথে একটা রিলেটেড। জি, একজন পেশেন্টের দীর্ঘমেয়াদী কাশি আছে, তার এই যে অ্যাটোপিক টেন্ডেন্সি আছে, তার অ্যালার্জিক রাইনাইটিস আছে, সে অনেক দিন থেকে কাশিতে ভুগতেছে। এখন এই দীর্ঘমেয়াদী কাশির তো অনেক কারণ আছে, এই দীর্ঘমেয়াদী কাশির একটা মূল কারণ কিন্তু অ্যাজমা। আবার যাদের এই কোশ্চেন আপনি আচ্ছা, করতে পারেন। হ্যাঁ, একটু সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে হয়তো, আমরা আসলে ঠিক আছে, আপনি ঠিক আছে। আমরা যেটা বলতেছিলাম যে পেশেন্টের যে অ্যাজমা পেশেন্টের যখন মানে এই টেন্ডেন্সিগুলো থাকে, জি অসুবিধা নেই, বলেন। অ্যাজমা যারা অ্যাজমায় আক্রান্ত হয়, এখন কারো দীর্ঘমেয়াদী কাশি বা অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, এটা কিন্তু আমরা অ্যাজমা ডিফাইন করতে পারি না। অ্যাজমা ডিফাইন করার জন্য আমাদের স্পেসিফিক কিছু কার্ডিনাল সিমটমস আছে। আচ্ছা, একটু ক্লিয়ার করতে হ্যাঁ, এটা যদি আমরা ক্লিয়ার করি, বলি মানে সাধারণ মানুষরা যাতে বুঝতে পারে, সাধারণ মানুষের বোঝার জন্য আমরা বলি যে প্রধান লক্ষণ। জি, প্রধান লক্ষণ কি রকম? ধরেন একজন পেশেন্টের দীর্ঘমেয়াদী কাশি আছে, একজন পেশেন্টের সাথে শ্বাসকষ্ট আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি একটু কোশ্চেনটা করবেন, আপনারা যদি শুনতে পাচ্ছেন কিনা। জি, হ্যাঁ দর্শক, আপনি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার পরিচয়টা দিয়ে আপনি কি জানতে যাচ্ছেন আমাদের সম্মানিত অতিথির কাছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একবার সুজন ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি জি, প্লিজ প্রশ্নটা করবেন। আমার একটা কোশ্চেন ছিল যে অনেকদিন ধরে কাশি, এটা উপরে এখন হচ্ছে ওরা টিবি রোগের চিকিৎসা দিতে যাচ্ছে, আসলে এটা কি টিবি রোগ নাকি অন্য কিছু? এটা যদি আমাকে একটু জি একটু যদি বলতেন, মানে অনেক দিন থেকে কাশি কিন্তু ওনাকে টিবি রোগের চিকিৎসা, আসলে আরেকটা জিনিস যে টিবি রোগের চিকিৎসা কারা দিতে চাচ্ছেন, বা আপনাকে কেউ পরীক্ষা নিরীক্ষা কিছু করেছেন বা কোনো চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কিনা, একটু সেটাও যদি বলতেন। আপনার বয়স তো বলেছেন। জি, আপনি আপনার ইয়েটা একটু মিউট করে নেবেন, নাহলে প্রশ্নটা আসলে একটু আমাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ জি, আসলে স্যার আমাদের যে মানে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন মানে পরামর্শ নিয়ে আর কি বিভিন্ন ইনস্টিটিউটে যেতে বলে, তা আমি আপনাদের প্রোগ্রামটা এই বছর দেখলাম, এই জন্য আর কি বললাম যে প্রশ্নটা করে। আজ ঠিক আছে, আমাদের অতিথি আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন। জি জি, আপনি একটু বলতেন। আমি এই কোশ্চেনের অ্যান্সার আসার আগে আমরা যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম যে আসলে অ্যাজমা, তারপর আমি কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। যে অ্যাজমার যে প্রধান লক্ষণগুলো আমি বলতেছিলাম, যে আমরা যদি 4টা লক্ষণ বলি প্রধান, যে একজনের দীর্ঘমেয়াদী কাশি আছে, সাথে শ্বাসকষ্ট হয়, সাথে হুইজিং মানে তার গলার মধ্যে চিউ চিউ করে ডাকে, অথবা শো শো শব্দ হয়, অথবা ঘর ঘর শব্দ হয়, এবং আরেকটা জিনিস হলো যে সে বুকের মধ্যে চাপ চাপ লাগে অথবা ভারী লাগে। এই সমস্যাগুলো তার রাতে বেশি হয়, অথবা ধুলাবালি ঠান্ডাতে বেশি হয়। যদি এই সমস্যাগুলো থাকে,
তখন আমরা এইটা সমস্যাগুলো চারটাই থাকতে হবে তা না, এক বা একাধিক এটার মধ্যে, যে কাশি, শ্বাসকষ্ট, এই যে বাঁশির মতো বাজে বুকের মধ্যে, অথবা তার বুকের মধ্যে চাপ চাপ লাগে, এই সমস্যাগুলোর এক বা একাধিক থাকলে তখন আমরা আসলে পরীক্ষা করি। মানে পরীক্ষা দ্যাট মিন্স করি আমরা একদম সিম্পল স্পাইরোমেট্রি, আচ্ছা একটা ফু দেওয়ার লাং ফাংশন টেস্ট। এটা একদম কোনো মানে কোনো বডিতে কোনো কিছু ছিদ্রও করা লাগে না, অনেকে ব্লাড দিতে ভয় পায়, ওরকমও কিছু না। একটা ফু দিয়ে মেশিনের মধ্যে তার ফুসফুসের ফাংশনটাকে অ্যাসেস করা, স্পাইরোমেট্রি উইথ রিভার্সিবিলিটি টেস্ট বলে। তো এই টেস্টে যদি দেখি যে আমরা হ্যাঁ তার অ্যাজমার মতো ক্রাইটেরিয়া আছে, তখনই কিন্তু আমরা অ্যাজমার ট্রিটমেন্টে যাই। আচ্ছা এইটা একটা ফ্যাক্টর। না, আপনি যেটা বললেন স্পাইরোমেট্রি, এটা কি আসলে মানে সব জায়গায় করানো সম্ভব বাংলাদেশের? বাংলাদেশে এই একটা ফ্যাক্টর যে আসলে হ্যাঁ আমাদের এই একটা ব্যাপার, জনগোষ্ঠীর কথা চিন্তা করে প্রান্তিক জনগোষ্ঠীতে আসলে এই টেস্ট করানোর সুযোগ কম। জি, তবে সুযোগ কম থাকলে একটা আছে কি, আমাদের এইটা যেরকম আমি একটা আপনাকে মানে ওয়ে বলছি যে অ্যাজমা ডায়াগনোসিসের আরো 4 ধরনের ওয়ে আছে। আরেকটা আছে যে একদম প্রান্তিক জনগোষ্ঠী তো সিম্পল, ওখানকার ডাক্তাররা ইউজ করতে পারে। আমরা বলি যে পিক ফ্লোমিটার, ছোট একটা মেশিন, 400 টাকা দাম, ওইটাও তারা প্রান্তিক বিভিন্ন জায়গাগুলোতে আছে। ওইটার মধ্যে ফুদিলেও কিন্তু যে অ্যাজমার আছে কিনা তার এটা আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এইটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হলো এই যে তার সিমটমস, জি, এই সিমটমসগুলো যদি ট্রিটমেন্ট করার পরে, অ্যাজমার ট্রিটমেন্ট করার পরে ইমপ্রুভ হয়, ক্লিনিক্যালি ইমপ্রুভ হয়, তাহলেও কিন্তু ডক্টর প্রাথমিকভাবে এটাকে অ্যাজমা আইডেন্টিফাই করে আমরা একটা কোশ্চেন নিতে পারি। একটা দর্শক আছে আমাদের সাথে, আমরা আগের কোশ্চেন। আচ্ছা, আমি দর্শক আপনার পরিচয় দিয়ে আপনার একটু প্রশ্নটা করবেন। জি, আমার প্রশ্ন ছিল ডক্টরের কাছে যে আমরা সাধারণত শ্বাসকষ্ট অথবা হঠাৎ ঠান্ডা লেগে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখি যে আপনার নিউবুলাইজার সার্চ করা হয়। জি জি, এক্ষেত্রে নিউবুলাইজারের উপকারিতা বা গুরুত্বটা কতটুকু শ্বাসকষ্টের বেলায়? জি 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 জি, আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি যদি এর আগেও একটা কোশ্চেন আছে, আপনি দুইটা কোশ্চেন উত্তর যে একসাথে বলে দিতেন। আমরা দুইটা কোশ্চেনের অ্যানসার দিতে হলে আমাদের প্রথম কোশ্চেন যেটা আমাদের এক উত্তরার দর্শক করছিল, সম্ভবত সুজন এরকম নাম বলতেছিল, সুজন ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভাই না চাচা, ভাই দ্যাট মিন্স। তা সুজন ভাইয়ের উদ্দেশ্যে আমাদের যে কোশ্চেনের অ্যানসারটা ছিল, ওনাকে টিবি রোগের হ্যাঁ উনি কাশি হচ্ছে, ওনাকে টিবির ওষুধ দিতে যাচ্ছেন। দেখেন দুইটা আমি আগেই বলছিলাম যে দীর্ঘমেয়াদী কাশির অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ অ্যাজমা। কারণ দীর্ঘমেয়াদী কাশির একটা কারণও কিন্তু যে 2 সপ্তাহ বেশি কাশি, সাথে গায়ে গায়ে জ্বর, সাথে ওজন কমে যাচ্ছে, যদি কখনো কাশির সাথে রক্ত যায়, এই কারণগুলো যদি থাকে তখন আমরা কিন্তু এটা সাসপেক্ট করি যে এটা টিবি। আচ্ছা, তো ওই সাসপেশনের উপরে আমরা তখন কিন্তু বাংলাদেশের এখন একদম প্রান্তিক যে জনগোষ্ঠীর কথা আপনি বলতেছিলেন সেই পর্যন্ত বিস্তৃত, একদম ঢাকা থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত বিস্তৃত যে কফ পরীক্ষা টিবির জন্য করা যায়। যে টিবি কফ পরীক্ষা করে টিবি নিশ্চিত হইলে জিন এক্সপার্ট এমটিবি এই টেস্ট সব জায়গায় अवेलेबल, প্লাস হলো একটা বুকের চেস্ট টেস্ট, এই সিম্পল টেস্ট করলে সার ধরা পড়বে যে সে টিবি নাকি। তাহলে ওরা আসলে ওই একটা কফ পরীক্ষা করা, এক্সরে করা নিশ্চিত হওয়ার জন্য, তারপরে টিবি কিনা এটা নিশ্চিত হয়। শুধু এখানে দীর্ঘমেয়াদী কাশি আছে, তার টিবি ট্রিটমেন্ট নেওয়াটা ঠিক হবে না, তার দরকার হলে একজন ডক্টরের পরামর্শ নিক, সে কফ পরীক্ষা এবং বুকের এক্সরে করে দেখুক এটা টিবির মতো তার কোনো সমস্যা আছে কিনা, তাহলে তার 6 মাস ব্যাপী ট্রিটমেন্ট করতে হবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড যে কোশ্চেনটা ছিল আমাদের একজন ভদ্রলোক কোশ্চেন, নেবুলাইজার আসলে দিবেন কিনা উনি শ্বাসকষ্টের জন্য। জি, এইটার একটা ফ্যাক্টর আছে যে আমরা বলি যে সিম্পল শ্বাসকষ্ট এবং কাশির জন্য আসলে নেবুলাইজেশনের দরকার হয় না। যদি কখনো আমাদের এই কাশি এবং শ্বাসকষ্ট যে তার এমন মাত্রায় বাড়ে যে সে রাতে মানে তার কাশির জন্য ঘুমাতে পারতেছে না, অথবা তার অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে এবং তার রক্তে আমরা একটা অক্সিজেন পালস অক্সিমিটার দিয়ে দেখতে পারি যে অক্সিজেনের মাত্রা কেমন, এগুলো কমে যায়, তখন কিন্তু তার এই সমস্যা দ্রুত উপশমের জন্য, তার সমস্যা দ্রুত নেবুলাইজেশন আসলে শ্বাসকষ্ট নেওয়া যায়, প্রয়োজনে নিতেই হয়, দরকার আছে, প্রয়োজনে নিতে হয়, আবশ্যকও বটে। আবশ্যকও বটে। এই কন্ডিশনগুলোতে নেবুলাইজেশন নেওয়া যায়। আমরা একটা দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন, স্বাস্থ্য বিষয়ক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানে। আমরা বিরতির পর আবারও ফিরে এসেছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সাইফুল ইসলাম পলাশ।
ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, ঢাকা মেডিকেল কলেজ। আমরা আলোচনা করছিলাম শীতকালীন স্বাস্থ্যের এবং ফুসফুসের ভিন্ন সমস্যা নিয়ে। আমরা যেটা আলোচনা করছিলাম যে নেবুলাইজেশন, যিনি প্রশ্ন করেছিলেন যে শ্বাসকষ্টের জন্য নেবুলাইজেশন নেবেন কিনা, তো নেবুলাইজেশন ছাড়াও যে আরও কিছু শ্বাসকষ্টের জন্য আমাদের যেটা প্রেসক্রাইব করা হয়ে থাকে, যেমন দেখছি আমরা ইনহেলার বা কিছু ক্যাপসুল। আমি আপনার কাছে জানতে চাইবো যে এইটা আসলে কি সর্বশেষ চিকিৎসা, বা অনেকে প্রশ্ন করে এইটাই কি সর্বশেষ চিকিৎসা কিনা, অথবা এইটা ছাড়াও কি অল্টারনেট কোনো কিছু আছে কিনা, বা এইটা আসলে কতটা গুরুত্ব বহন করে, বিশেষ করে যে আপনি যেটা বলছিলেন যে অ্যাজমার চিকিৎসার বেলায়। হ্যাঁ, এইটা একটা ব্যাপার আমাদের, মানে আমরা যে এখন কিন্তু ইন্টারনেটের যুগে বাস করি, জি। আমরা ইন্টারনেটের যুগে বাস করার পরেও আমাদের মধ্যে কিন্তু অনেক ডিজিজ রিলেটেড কুসংস্কার আছে, আমরা যে ডাক্তাররা ফেস করি যেটা রিয়েল লাইফে। তো আমাদের কাছে অনেক সময় পেশেন্ট কিন্তু আসে, সে যে তার অ্যাজমা আছে এইটাই কিন্তু মানতে চায় না। মানে সে তাকে আপনি তার সমস্যা নিয়ে আসছে, ইনভেস্টিগেশন করলেন, করে আপনি বললেন যে আপনার তো অ্যাজমার মতো সমস্যা আছে, আপনাকে অ্যাজমার ট্রিটমেন্ট নিতে হবে, সে কিন্তু অ্যাজমাকে অ্যাডমিট করতে চায় না। এটা একটা সোশ্যাল ফোবিয়া আছে যে সে মনে করে এটা মনে হয় মানুষ অন্যভাবে দেখবে, কিন্তু আসলে না, এটা খুব সিম্পল একটা ব্যাপার। অ্যাজমা কিন্তু সোয়াসে কোনো রোগ না, বা ওইরকম মানে লুকায় রাখার মতো রোগ না, বরং অ্যাজমাকে যদি আপনি ডায়াবেটিস, প্রেশার, অন্যান্য ক্রনিক ডিজিজের মতো অ্যাকনলেজ করেন যে আপনার এই প্রবলেমটা আছে এবং আপনাকে এটা কন্ট্রোল করে আপনাকে লাইফ লিড করতে হবে, দ্যাট মিনস তাহলে কিন্তু আপনি সুন্দর লাইফ লিড করতে পারবেন। আপনার এই অ্যাজমাটা আপনার লাইফের কোনো হ্যাম্পার করতে পারবে না। আর যেটা ইনহেলার নিয়ে বললেন যে হ্যাঁ, ইনহেলার কি শেষ চিকিৎসা কিনা, বা ইনহেলার দিলে একবার শুরু করলে শেষ করতে পারবেন কিনা, এই ব্যাপারটাও কিন্তু আমাদের রিপিটেড কাউন্সিলিং করতে হয় পেশেন্টকে। আচ্ছা, মানে অ্যাজমার চিকিৎসার অন্যতম একটা চিকিৎসা হলো ইনহেলার, এবং বলা যায় যে প্রধান চিকিৎসাই ইনহেলার। জি। এখন এই ইনহেলারটা না, অ্যাজমার 5টা স্টেজ আছে, 1, 2, 3, 4, 5। আমরা ওই যে ইনভেস্টিগেশন করি, সিমটমস দেখি, এটার উপরে বেস করে আমরা পেশেন্টকে স্টেজিং করি। যে কোনো স্টেজের ট্রিটমেন্টেই কিন্তু ইনহেলার, মানে ইনহেলার অ্যাজমা রোগের অ্যাজমার চিকিৎসাটাই হচ্ছে ইনহেলার। অ্যাজমা রোগের যে কোনো পর্যায়ে, একদম শুরুর দিকের পর্যায়ে আর যে লাস্ট স্টেজে আছে, তার চিকিৎসা কিন্তু ইনহেলার। অতএব শেষ চিকিৎসা কিন্তু এটা না, একদম শুরুর চিকিৎসাটাই হচ্ছে ইনহেলার। চিকিৎসাটাও কিন্তু ইনহেলার। মানে অ্যাজমা যদি নিশ্চিত হয় তখন শুরুর চিকিৎসাটাই হবে ভিন্ন ধরনের ইনহেলার। আচ্ছা, এখন ধর আপনি ইনহেলার বিভিন্ন রকম ওয়ে আছে। জি, আচ্ছা। আমরা কেউ শুধু ইনহেলার মুখে চাপ দিয়ে ইনহেলার যেটা নেই, অনেকে কিন্তু ড্রাই পাউডার ইনহেলার আছে, মানে এখন শুধু ক্যাপসুলার ফর্মে আছে। আচ্ছা, আপনি ওই ক্যাপসুল, ছোট একটা ডিভাইস আছে, ওই ডিভাইসের মধ্যে দিয়ে আপনি ওই ক্যাপসুলও নিতে পারেন ইনহেল ফর্মে। দ্যাট মিনস আপনার কিন্তু এটার একটা গ্রেট অ্যাডভান্টেজ আছে। সুবিধাটা কোথায় দেখেন, অন্য একটা মেডিসিন আপনি খাচ্ছেন, পাকস্থলীতে যাচ্ছে, ব্লাডে অ্যাবজর্পশন হইতেছে, তারপর আপনার যে সিস্টেমের সমস্যা ওই জায়গায় কাজ করতেছে। জি, এতে অনেক কিন্তু সাইড এফেক্টের চান্স বেশি। জি। কিন্তু আপনি যদি একটা অ্যাজমা, আপনার ফুসফুসের সমস্যা, আপনি মেডিসিনটা গ্যাসের মাধ্যমে বা পাউডারের মাধ্যমে আপনি ফুসফুসের মধ্যে দিচ্ছেন, আচ্ছা, তাহলে কি অন্য জায়গা সিস্টেমে কোনো অ্যাবজর্ব হলো? মানে আসলে এটা সরাসরি ঠিক যেখানে সমস্যা ওখানে যাচ্ছে। আচ্ছা, তাহলে কিন্তু ট্রিটমেন্টটা আমি অ্যাকুরেট জায়গায় দিচ্ছি, সিস্টেমিক সাইড এফেক্ট কিন্তু কম হচ্ছে। তাহলে এইটা কিন্তু একটা বেস্ট ওয়ে অফ ট্রিটমেন্ট অফ অ্যাজমা। অতএব এইটাকে অ্যাকনলেজ করতে হবে পেশেন্টদেরকে যে এইটাই ট্রিটমেন্ট, এইটা আমাকে নিতে হবে। আর ওই যে বলেন যে সারা জীবন নিতে হবে কিনা, সারা জীবন আসলে অনেক সময় নিতে হয় না। কারণ স্টেজ 1 এবং 2, এই যে অ্যাজমা যখন থাকে একদম ইনিশিয়াল স্টেজে, তখন আমরা ট্রিটমেন্ট করি কিভাবে, তখন কিন্তু আমরা বলি যখন আপনার সমস্যা হবে তখন আপনি ঔষধ নেবেন, বাকি সময় আপনার ঔষধ লাগবে না। কিন্তু যারা 3, 4, 5 এরকম স্টেজে আছেন বা অ্যাডভান্স স্টেজে আছেন, তাদেরকে কিন্তু আসলে লাইফের বেশিরভাগ সময় বা মোস্ট অফ দ্য টাইমে ইনহেলারটা কন্টিনিউ করতে হয়, এবং সঠিক পদ্ধতিতে। এই যে সঠিক পদ্ধতি কথাটা বললাম না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। শুধু ইনহেলার দিলেই হবে না। দর্শক আছে, আমরা দর্শকের প্রশ্নটা নিয়ে তারপর আমরা আবার কথা বলছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্নটা করবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, আমি সুমন রায় বলছিলাম। সুমন, ডক্টর পলাশের কাছে আমার একটা জিনিস জানতে চাওয়া, সেটা হলো এখন সিজনাল যে শুষ্ক কাশিটা হচ্ছে, এটার জন্য কি রেমেডি থাকতে পারে? জি, শুকনো কাশি হচ্ছে, আপনি আপনার ওই কথাটা শেষ করেও বলতে পারেন একটু। না, আমি কোশ্চেনের অ্যানসারটাই আগে দেই, যেহেতু ড্রাই কফ হচ্ছে, মানে ড্রাই কফ নিয়ে কিন্তু স্পেশালি এখন আসলে অনেক পেশেন্ট আসতেছে। সত্যি কথা যেটা, আমাদের ঢাকা মেডিকেলে প্লাস আমাদের চেম্বার প্র্যাকটিসেও প্রচুর পেশেন্ট আসতেছে শুধু অনলি ড্রাই কফ, মানে তার আর কখনোই জীবনে কাশি ছিল না। আচ্ছা, এই সে কয়েকদিন হলো 2, 3, 4 সপ্তাহ থেকে তার কাশি হচ্ছে। এই পেশেন্টটা তাহলে ড্রাই কফে কেন ভুগতেছে এই সিজনে? এই সিজনে আমরা
দেখবেন যে যদি কারণ খুঁজতে যাই, এর একটু ব্যাকগ্রাউন্ড দেখি যে যে কেন তার কাশিটা হচ্ছে, দেখবেন যে অনেকেরই এর আগে একটা ইনফেকশন হিস্ট্রি ছিল, জ্বর হয়েছে, জ্বরের পরে তার এখন কাশি ভালো হচ্ছে না, জ্বর ভালো হয়ে গেছে। তো এই যে একটা পোস্ট ভাইরাল কফ বলি আমরা, যে কোনো সেটা ডেঙ্গু ফিভার আছে এখন সিজনে হচ্ছে প্রচুর, ডেঙ্গুর ফিভারের পরেও অনেকের কাশি ভালো হচ্ছে না, অনেকের অন্য একটা মানে ইনফ্লুয়েঞ্জা বা একটা রেসপিরেটরি ট্র্যাক্টে একটা ফ্লু ভাইরাসের ইনফেকশন হয়েছিল, জ্বর ভালো হয়ে গেছে কিন্তু এখন কাশি ভালো হচ্ছে না। এই যে পোস্ট ভাইরাল কফ 2, 3, 4 সপ্তাহ পর্যন্ত পেশেন্টকে ভোগাইতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট আছে, মানে পোস্ট ভাইরাল কফে আমরা একদম সিম্পলি তখন অ্যান্টিহিস্টামিন অথবা মন্টেলুকাস গ্রুপের ড্রাগ সাথে লো ডোজে স্টেরয়েড দিয়ে কিন্তু খুব ট্রিটমেন্ট করলে পেশেন্ট কিন্তু রিলিফ হয়, তার সিমটম রিলিফ হয়, যেতে হয়তো একটু সময় লাগে 2 উইকসের মতো। তো এই যে পোস্ট ভাইরাল কফ, এটি মানে কিন্তু অ্যাজমা না যে সে অ্যাজমা ভুগতেছে, তা পোস্ট ভাইরাল কফ। এই পোস্ট ভাইরাল কফ ছাড়াও যদি আরও একটা মেইন কারণ দেখি তাহলে পোস্ট নাজাল ড্রিপ। পোস্ট নাজাল ড্রিপটা কীরকম দেখেন, তার হয়তো হয়েছে সাইনাস ইনফেকশন, সে কিন্তু আগে কখনো অ্যাজমা ছিল না, তার কাশির রোগও ছিল না, তার সাইনোসাইটিস হয়েছে, তার এই যে শ্লেষাগুলো সাইনাসের মধ্যে জমে থাকতেছে, সে যখন সাইনাসের তার জ্বরটাও ভালো হয়ে গেছে, ইনিশিয়ালি জ্বর ছিল সাইনোসাইটিস টনসিলাইটিস থেকে, শ্লেষাগুলো যে জমে সাইনাসের মধ্যে, সে যখন এইটা ঘুমায় অথবা তার জেগে থাকা অবস্থায়ও অনেক সময় ওই শ্লেষাগুলা ওই কফগুলা পেছনের দিকে গলার মধ্যে ফোটায় ফোটায় পড়ে, যখনই পড়ে তার গলার মধ্যে ইরিটেশন হয়, এরকম করে সে গলা খাকানি দিয়ে পরিষ্কার করতে চায় এবং সে একটা কাশিতে ভুগে। তাহলে এই যে পোস্ট নাজাল ড্রিপ সিনড্রোম, এইটাও কিন্তু এই সময়ের এই শীতের সিজনের সাইনোসাইটিস থেকে, এই যে তার রাইনাইটিস থেকে একটা প্রধান কাশির সমস্যা, এটারও কিন্তু ট্রিটমেন্ট আছে। দ্যাট মিন্স আমাদের আসলে ওইটা রিমেডিটাই আসলে জানতে যাচ্ছে, এইটার রিমেডি মানে যেটা আমরা দেখি যে সবাই দোকানে যায়, মন্টেলুকাস্ট, ডক্সোফাইলিন এই গ্রুপের কিছু মেডিসিন আছে, কাশির সিরাপ, এগুলো দিয়ে দিচ্ছে, তারা এগুলো 1-2 সপ্তাহ খেয়ে আমাদের কাছে আসতেছে, ভালো হচ্ছে না। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট হলো স্পেশালি অ্যালার্জিক, মানে এই অ্যালার্জিক কন্ডিশনগুলো সাইনোসাইটিস থেকে সাইনাসগুলোকে হেলদিরা করা, ড্রাই করার জন্য আমাদের স্টিম ভ্যাপার ইনহেলেশন এবং আপনার স্প্রে, আমাদের এক ধরনের নেজাল স্প্রে আছে, ড্রপও না, কিন্তু অনেকে দেখবেন যে ড্রপ নিয়ে আসতেছে, ড্রপ না, নেজাল স্প্রে দিলে ওই জায়গাগুলোর যে ড্রাই হয় তখন এই সিক্রেশনগুলোর পেছনে ব্যাকফ্লো হয় না, তখন কিন্তু সে দেখবেন যে খুব ভালো আছে। সে এই ধরনের নেজাল স্প্রে ইউজ করলে সাথে অ্যান্টিহিস্টামিন খেলে সে দেখবেন স্টিম ইনহেলেশন করলে সে ভালো থাকবে। আচ্ছা, নেজাল স্প্রে, অ্যান্টিহিস্টামিন এবং স্টিম ইনহেলেশন, এইটা হচ্ছে এই ক্রনিক কাফগুলো থেকে বেঁচে থাকবে। কাফগুলোতে এই পোস্ট নাজাল, আচ্ছা, আমরা অ্যাজমা নিয়ে আপনি বলছিলেন, তো অ্যাজমা তো আসলে সব বয়সেই হয়, তাই না? অ্যাজমা সব বয়সেই হয়, অ্যাজমা সব বয়সে হয়, পুরুষ মহিলা সকলের বয়সে। দ্যাট মিন্স আমরা 2 ইয়ার্স এর পরে অ্যাজমাই করি একদম, বাচ্চাদের আবার অ্যাজমা, চাই পেডিয়াট্রিক্স না, নিউনেট বা 1-2 বছর পর্যন্ত আমরা চাইল্ডদের অ্যাজমা বলি না আর কি, 2 বছর ব্রঙ্কিওলাইটিস, এই সময়টা আসলে শিশুরা অনেক বেশি ভুগে, শিশুরা ভুগে অ্যাজমা। যদি শিশুরা ভুগে থাকেন তাহলে ওনাদের, শিশুদের জন্য আসলে মানে মেজারটা কি বা চিকিৎসা কি একই রকমের বয়স্ক, শিশু অথবা ধরুন একজন প্রেগন্যান্ট লেডি, তার বেলায় আসলে কেমন হবে? ও চিকিৎসার পার্থক্য আছে কিনা কিছু, বা আসলে ওনার চিকিৎসাটা কি হবে? হ্যাঁ, এই যে অ্যাজমা ইন ডিফারেন্ট এজ গ্রুপ, অ্যাজমা ইন ডিফারেন্ট পপুলেশন, দ্যাটস একটা ব্রড স্পেকট্রাম, যে আপনি ডিফারেন্ট এজ গ্রুপের অ্যাজমা এবং ডিফারেন্ট পপুলেশনের অ্যাজমা, যেরকম আপনি ডিফারেন্ট এজ গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি যে আপনি বলেন যে চাইল্ডহুড অ্যাজমা, যে শিশুদের অ্যাজমা হচ্ছে, আবার একটা অ্যাজমা আছে যে অ্যাডাল্ট অনসেট অ্যাজমা, মানে সারা জীবন তার কোনো অ্যাজমা ছিল না, 50 ইয়ার্সের পরে সে হঠাৎ করে এখন তার সর্দি কাশি, বুকের মধ্যে শোষ আওয়াজ হচ্ছে, অ্যাডাল্ট অনসেট অ্যাজমা। সেরকম বললেন যে পেডিয়াট্রিক্স গ্রুপের অ্যাজমা। এখন এই পেডিয়াট্রিক্স গ্রুপ, যেটা আপনার কোশ্চেন ছিল যে চাইল্ডহুড অ্যাজমার ক্ষেত্রে ট্রিটমেন্টের কোনো পার্থক্য আছে কিনা, কোনো কোশ্চেন না, ঠিক আছে। চাইল্ডহুড গ্রুপের যে অ্যাজমা পেশেন্ট, চাইল্ডহুড গ্রুপে আমাদের গাইডলাইনগুলো যে 2 ইয়ার্সের পরে যদি কোনো পেশেন্টের এরকম সিমটমস থাকে তাইলে, এবং অ্যাজমা হিসেবে আমরা তাকে লেভেল করি। আচ্ছা, স্পেশালি আফটার 5 ইয়ার্স পরে গিয়ে যেসব পেশেন্ট স্কুল গোয়িং চাইল্ড, স্পেশালি দেখবেন যে ওদের কিন্তু অ্যাজমাটা ওদের লাইফস্টাইলকে অনেক বেশি হ্যাম্পার করে, ওদের দেখা যায় আপনার স্কুল লাইফ হ্যাম্পার করে, স্কুলের পড়াশোনাটা হ্যাম্পার করে, রাত্রে ঘুমানোটা হ্যাম্পার করে, বিকালে খেলাধুলাটা হ্যাম্পার করে, দ্যাট মিনস ওদের লাইফ কিন্তু হেল হয়ে যায়। তো এইসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা যেটা এদের বাবা মা বা এদেরকে পরামর্শ দেই যে এদের একটা টেন্ডেন্সি থাকে যে অনেক বেশি ডাস্ট এক্সপোজারের, এদের একটা টেন্ডেন্সি থাকে যে ফ্রিজ থেকে ঠান্ডা আইসক্রিম অথবা পানি এগুলো খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এদের একটা টেন্ডেন্সি থাকে শাওয়ারে বেশি ঠান্ডা পানি দিয়ে হয়তো শাওয়ার নিয়ে ফেলতেছে। তো এই জিনিসগুলো আমরা এদেরকে অ্যাভয়েড করতে বলি। ফার্স্ট এটা হলো একটা ট্রিটমেন্ট। দেন তার কাশি যদি অ্যাজমার ট্রিটমেন্টের মতো হয়
বড়দের ক্ষেত্রে চাইল্ডের ট্রিটমেন্ট খুব বেশি ডিফার করে না আসলে। ট্রিটমেন্ট ওইটাই যে আপনাকে ওই ইনহেল ফর্মে আইসিএস বলি আমরা, আচ্ছা ইনহেল কর্টিকোস্টেরয়েড। অ্যান্ড ইনহেল কর্টিকোস্টেরয়েডের ওয়ে আছে, ডিফারেন্ট ওয়ে আছে, আপনি কিভাবে নেবেন। ওই যে বললাম যে একটা 5 বছরের বাচ্চা সে তো আর নিজে নিজে ওরকম ইনহেলারটা সঠিক ওয়েতে ইউজ করতে পারবে না, তাকে শেখানোর একটা ব্যাপার থাকবে যে তুমি এইভাবে, অথবা তার আব্বা আম্মা বা গার্জিয়ানকে শিখাই দিতে হবে যে এইভাবে বাচ্চাকে ইনহেলার ইউজ করাবেন। ডোজের একটা ব্যাপার থাকে, আমি যে অ্যাডাল্ট পেশেন্টে যে ডোজ দিব সেই ফুল ডোজে তো আমি একটা বাচ্চা পেশেন্টকে দিব না। ইনহেলারের ডোজ আছে, মানে একটা ইনহেলার আপনি বাজার থেকে নিলেন ওইটা যে বয়স্ক একজন লোক ইউজ করবে আর বাচ্চা একজন লোক ইউজ করবে এটা কিন্তু না। বাচ্চাদের ইনহেলার ইউজ করবে বাট মেডিসিনের ডোজটা কম, অথবা সেটা ক্যাপসুল ইউজ করবে, ছোট মেশিন দিয়ে, যেটা আমি আগে বলতেছিলাম। মেডিসিন এগুলোই হবে, ডোজ কম হবে তার, এবং তাকে শেখানোর একটা ব্যাপার থাকবে, বাচ্চাটাকে শিখাই দিতে হবে। বড়দের এবং শিশুদের একই ইনহেলারটাই মেইন চিকিৎসা, তবে তাদের শেখানোর একটা টেকনিকটা ভিন্ন। আবার একটা ব্যাপার যে বড়দের ক্ষেত্রে, ছোটদের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যদি আপনি এদেরকে প্রপার ট্রিটমেন্ট করা যায়, তা প্রপার ট্রিটমেন্ট করলে আমাদের গাইডলাইন, ইন্টারন্যাশনাল যে গাইডলাইন, জিনা গাইডলাইন অ্যাজমার, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা, একদম ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইন, এই গাইডলাইনগুলোতে বলে যে পেডিয়াট্রিক এজ গ্রুপের অ্যাজমা এখন কিন্তু ট্রিটমেন্ট করলে এদের কিন্তু রেমিশনে যায়। মানে রেমিশনটা ঠিক আপনি একটু যদি বলতেন যে রেমিশন, দ্যাট মিন্স আমরা একটা জিনিস বলি যে পেশেন্ট হয়তো অ্যাজমা ডায়াগনোসিস করার পরে আপনি প্রপার ট্রিটমেন্ট নিচ্ছেন, ট্রিটমেন্ট নেওয়ার পরে একটা নির্দিষ্ট সময় ধরে আপনি উইথ ট্রিটমেন্ট অথবা উইদাউট ট্রিটমেন্ট 1 বছর থেকে আপনার কোনো অ্যাজমার সমস্যা নাই, একদম ভালো হবে না, মানে একদম ভালো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কি আছে? সমস্যা নাই আপনার, ধরেন আপনি অ্যাজমা আর ফেস করতেছেন না, কাশি নাই, শ্বাসকষ্ট নাই, হুইজিং নাই, গত 1 বছর থেকে হয়তো আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন না, অথবা অল্প ট্রিটমেন্ট নিচ্ছেন কিন্তু আপনার সমস্যা নাই, এই যে পিরিয়ডটা আমরা বলি তখন অ্যাজমা রেমিশনে আছে। এখন এই ভালো থাকতে পারে, মানে ওর সঠিক চিকিৎসা নিয়ে সে পুরোপুরি ভালো থাকতে পারে। না, এখন এই রেমিশনটা কিন্তু উইদাউট ট্রিটমেন্টও থাকতে পারে। আচ্ছা, মানে সে কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না, সে অ্যাজমা হয়েছিল, ট্রিটমেন্ট নেওয়ার পরে কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার পরে সে ভালো হয়েছে, এখন আর তার কোনো ট্রিটমেন্ট লাগতেছে না, সে লঙ্গার একটা পিরিয়ড রেমিশনে আছে, সেটা 10, 20, 30, 40 বছর পর্যন্ত হতে পারে। কিন্তু এইটা কিওর না, আসলে লাইফের যে কোনো একটা সময়ে আবার তার হয়তো ব্যাক করতে পারে, রিটার্ন করতে পারে, তখন আবার ডক্টর পরামর্শ অনুসারে ট্রিটমেন্টে যেতে হবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আরেকটা টপিক ছিল আপনার প্রেগন্যান্সি। আপনি ওই সময় যেটা বলতেছিলেন যে অ্যাজমা উইথ প্রেগন্যান্সি, মানে আমরা যেটা ডিফারেন্ট এজ গ্রুপ আর ডিফারেন্ট পপুলেশনের কথা বলতেছিলাম, তো প্রেগন্যান্সিতে অ্যাজমা কিন্তু আমাদের কাছে আসে, গাইনোকোলজিস্ট স্পেশালি তারা কিন্তু অ্যাজমা ট্রিটমেন্টটা না দিয়ে পালমোলজিস্টের কাছেই পাঠায়। আচ্ছা, যে তাদের পার্টটা তারা দেখে আমাদের কাছে পাঠায় যে অ্যাজমার ট্রিটমেন্ট, কারণ অ্যাজমার ট্রিটমেন্টটা প্রেগন্যান্সিতে ইম্পর্টেন্ট কেন, অ্যাজমা ট্রিটমেন্ট যদি প্রপার না হয় তাহলে অনেক সময় এত সিভিয়ার কাশির কারণে কিন্তু দেখা যায় অনেক সময় তার ওই যে প্রম অথবা রাপচার মেমব্রেন এরকম প্রবলেমগুলো হয়, বাচ্চার গ্রোথ কম হয়, অথবা মা কাশি এবং শ্বাসকষ্টের জন্য তার যে অক্সিজেন লেভেল কম থাকে ব্লাডে, তাহলে এটা বাচ্চার গ্রোথ কম হয়। অতএব এই সময় ট্রিটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এন্ড ট্রিটমেন্টটা কিন্তু আবারও আমি বলতেছি অ্যাজমা ট্রিটমেন্টটা সেম হবে, অ্যাডাল্ট পিপলদের যে ট্রিটমেন্ট দিব, অল অ্যাজমা মেডিকেশন, এজ সিম্পলি আমরা বলি যে অল অ্যাজমা মেডিকেশন সেভ ইন প্রেগন্যান্সি। আচ্ছা, মানে সব ধরনের, মানে প্রেগন্যান্ট যারা প্রেগন্যান্ট না তাদের যে চিকিৎসা এবং প্রেগন্যান্সিতে একই চিকিৎসা, ভয় পাওয়ার কিছু নাই যে প্রেগন্যান্সিতে ওনাদের জন্য সেফ, প্রেগন্যান্সিটা সেফ, বরং এদেরকে আরো মেটিকুলাসলি ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, একটা ভালো জিনিস বললেন যে আমি জানলাম, সেটা হচ্ছে যে এটা একটা ছোঁয়াচে রোগ না, ছোঁয়াচে রোগ না, তাহলে একই সাথে বসবাস করা বা একই বাসায় থাকলে আরেকজনের হয়ে যাবে এরকমের কোনো ঝুঁকি নাই, মানে এটা ভয় পাওয়ার মতো তেমন কিছু না, তাই না? ভয় পাওয়ার মতো কিছু না। আচ্ছা, আপনি আরেকটা জিনিস বলছিলেন যে এই যে ইনহেলারগুলি নেওয়ার ব্যাপারে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়ার যেটা বিষয়টা বা সঠিক টেকনিক, এই বিষয়ে যদি আরেকটু ক্লিয়ার করতেন। আমরা তো অহরহ অনেককেই দেখি রাস্তায় বা বাইরে, দেখা যায় যে পকেটে একটা ইনহেলার নিয়ে বেড়াচ্ছেন, শ্বাসকষ্ট হচ্ছে, যে কোনো জায়গায় বসে ইনহেলার নিয়ে নিচ্ছেন, কিন্তু একটা কমপ্লেইন থেকে যায় আসলে আমার সমস্যাটা ভালো হচ্ছে না, মানে তাদের জন্য আপনি আসলে কি বলবেন? আপনি এই টপিকসটা উঠাইছেন, এই জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, মানে স্পেশাল থ্যাঙ্কস এই জন্য যে আমরা অ্যাজমা, সে জানে তার অ্যাজমা আছে, সে ডক্টর দেখাইছে, আমাদের ফিজিশিয়ানরা আমরা আসলে অনেক বিজি, স্পেশালি আমাদের অনেক সিনিয়র সার্জারা তারা এত বিজি যে তারা ট্রিটমেন্টটা লিখে দিছে, অথবা অন্য মেডিসিনের স্যারেরা বলুক বা অন্য ডক্টর বলুক, তারা কিন্তু অ্যাজমা ট্রিটমেন্টটা লিখে দেয়, ট্রিটমেন্ট কিন্তু ভুল হয় নাই। কিন্তু অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে সে একটা বিশাল ভুল হয়ে গেছে। অ্যাজমা ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশাল একটা ভুল হয়েছে, মেডিসিন ঠিক আছে কিন্তু এই মেডিসিন যদি প্রপার ওয়েতে ইউজ না হয়
তাহলে তো আমি আগেই বলছিলাম যে এই মেডিসিনটা খাওয়ার না, এই মেডিসিনটা স্পেশাল টেকনিকে আপনাকে ফুসফুসে নিতে হবে আচ্ছা। এবং নিয়মিত নিতে হবে। এই যে মেডিকেশনের অ্যাডহারেন্স এবং মেডিসিনের যে আপনার প্রপার টেকনিক, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অ্যাডহারেন্স মানে সবসময় এটা সঠিক নিয়মে সঠিক সবসময় নেওয়া নিয়মে এবং নিতে হবে এবং সঠিক এই পদ্ধতিতে নেওয়া। পদ্ধতিতে নিতে হবে। এখন এই পদ্ধতিটা কোনো ফিজিশিয়ান তার পেশেন্টকে যদি না শিখাই দেয়, আচ্ছা, তাইলে আমাদের মানে আরো যারা অ্যাজমা নিয়ে কাজ করছে, যাদের এক্সপিরিয়েন্স অনেক, তারা বলে যে তার ওই মেডিসিন না শিখাই দিলে তার ওই মেডিসিন প্রেসক্রাইব করার অধিকারই নাই। মানে এইটা এরকম একটা ইম্পর্টেন্ট আচ্ছা, ইস্যু। মানে শেখায় দেওয়াটারও একটা শিখাই দেওয়াটা ইয়ের মধ্যে খুবই দায়িত্ব। ইম্পর্টেন্ট এবং আচ্ছা। পেশেন্টদেরও সে যে কোনোভাবেই অ্যাজমা ইনহেলার অথবা অ্যাজমা ক্যাপসুল যেটা নিবে জি, জি। নিলেই হবে না। হ্যাঁ। এটা প্রপার ওয়েতে তাকে ডক্টরের কাছ থেকে শিখতে হবে, রিপিটেড প্র্যাকটিস করতে হবে ঠিকভাবে নেয়ার জন্য। দরকার হলে তারা ইউটিউব থেকে এটা হাউ টু ইউজ ইনহেলার, হাউ আচ্ছা। টু ইউজ ক্যাপসুল যে অ্যাজমা ক্যাপসুল, এরকম সার্চ দিলে অসংখ্য ভিডিও আছে, টিউটোরিয়াল আছে। আচ্ছা। অথবা সে প্যাকেটের মধ্যে ভেতরে গায়ে ছবিতে লেখা থাকে, এইটা দেখে তারও নিজ দায়িত্ব হলো তাকে এইটা শিখে প্রপার ওয়েতে নিতে হবে। আমাদের কাছে এমন পেশেন্ট আসছে, সে দামি ইনহেলার নিচ্ছে, 1200 টাকা দিয়ে ইনহেলার নিচ্ছে, তার অ্যাজমা ভালো হচ্ছে না। অ্যাজমা ভালো হচ্ছে না শুধু এই না নেওয়ার কারণে, তার কাশি ঠিকই আছে, আচ্ছা। শুধু প্রপার ওয়েতে না নেওয়ার কারণে, এবং সে শ্বাসকষ্ট কাশি নিয়ে বেড়ে শেষে হসপিটালের ইমার্জেন্সিতে আসতেছে, সেখান থেকে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু সে কিন্তু মেডিসিন নিচ্ছে, কিন্তু তার ভালো হচ্ছে না, কারণ সে হয়তো চাপ দিচ্ছে মুখের মধ্যে, এখানে বাইরে থেকে 2টা চাপ দিচ্ছে, সব গ্যাস বের হয়ে যাচ্ছে। কেউ আবার দেখা যাচ্ছে যে ক্যাপসুল পানি দিয়ে গিলে খেয়ে ফেলতেছে। আচ্ছা, তাহলে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে Important সঠিক issue. That's very জানানো। important issue, জানানো। এটা আমরা তো অবশ্যই এখন যে যেটা বললেন যে ইউটিউবে এগুলো ডেমনস্ট্রেশন আছে, এটা Demonstration দেখতে আছে, পারবে। দেখে demonstration আছে। আসলে যেটা বলছিলেন যে হসপিটালে আসার বিষয়টা আসছেন, আসলে আমাদের কখন আসা উচিত, মানে বা একজন চিকিৎসকের কখন শরণাপন্ন হওয়া উচিত, যে একজন রোগীর যে একজন চিকিৎসকের শরণাপন্ন হবে অ্যাজমা হলে, বা হসপিটালে উনি কখন আসবেন, এটা যদি একটু বলতেন। দ্যাটস এ ইম্পর্টেন্ট ইস্যু। এটাও আমরা যেটা বলতেছিলাম যে অ্যাজমা পেশেন্ট, সে ট্রিটমেন্ট নিচ্ছে, সে ভালো আছে, জি। সে তারপরে তার ফলো আপ দরকার কিনা, আসলে তার ফলো আপ দরকার। কেন আমরা তো বলি যে 3 months to 6 months তার ফলো আপ করতে হয়। আচ্ছা। কারণ যদি সে কন্ট্রোল থাকে, তাহলে ওই যে আমরা একটা ডোজের ব্যাপার বলছিলাম মেডিসিনের, তার কিন্তু ডোজ রিডাকশন করার সুযোগ আছে, ডোজ কমাই দিতে পারি। আচ্ছা। অথবা যদি তার কন্ট্রোল কম হচ্ছে তার সিমটম, তাহলে কিন্তু ডোজ স্কেলেশন করার, বাড়ানোর কিন্তু সুযোগ আছে। এখন এই যখন একটা পেশেন্ট এই উইদাউট এনি ফলো আপ থাকে, সে মেডিকেশন তার মতো ইউজ করে, অথবা তার কোনো মেডিকেশন পাওয়া অবস্থায় সে কোনো একটা ইনফেকশন হয়েছে, সে কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়েছে, অথবা সে মেডিকেশন পাওয়া অবস্থায় হেভি একটা ডাস্টে এক্সপোজার হয়েছে, আচ্ছা। অথবা হেভি একটা অ্যালার্জেন কিছু ঠান্ডা এক্সপোজার হয়েছে, শীতের মধ্যে এক্সপোজার হয়েছে, তখন কিন্তু তার সিমটম বেড়ে যায়। আচ্ছা। এই যে সিমটম বেড়ে যায়, এটা কিন্তু আমরা অ্যাজমা এক্সারবেশন বলি, অ্যাকিউট এক্সারবেশন অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা লিখবেন টার্মটা। এখন এই যে এক্সারবেশন, এটা প্রিভেনশনের জন্য আমাদের কি করতে হবে, তাই না? বা উনি কখন আসলে হসপিটালে আসতে এইটা ক্ষেত্রে আমি আবার ফিজিশিয়ানদের বলবো, ফিজিশিয়ানদের বলবো এটা, যে আপনি যখন অ্যাজমা পেশেন্টকে আপনি ডায়াগনোসিস করবেন, আপনি যখন ইনহেলার শিখাই দিলেন, সবকিছু করে দিলেন, তাকে আপনাকে একটা রিটেন ডকুমেন্টস দিতে হবে, অ্যাজমা অ্যাকশন প্ল্যান, রিটেন অ্যাজমা অ্যাকশন প্ল্যান। অথবা আপনি যদি রিটেন না দিতে পারেন, ভার্বাল তাকে বলে দিতে হবে আচ্ছা। যে অ্যাকশন প্ল্যান। তাহলে অ্যাকশন প্ল্যানটা কি, যে আপনার সিমটম এই লেভেলে থাকবে, আপনি যদি এর চাইতে সিমটম বাড়ে, তাহলে আপনি এই ইউজুয়াল মেডিকেশনের সাথে আপনি এই একটা বা দুইটা তাকে মেডিসিন লিখে দিতে হবে, একটা মেডিসিন স্টার্ট করবেন। তারপরও যদি আপনার কাশি না কমে, তখন আপনি হসপিটালে ডাক্তারের শরণাপন্ন হবেন। এই যে রিটার্ন অ্যাকশন প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট, পেশেন্টকে এডুকেট করা, পেশেন্টকে বুঝিয়ে দেয়া যে অ্যাজমা ব্যাপারটা। আরেকটা ইস্যু আছে যে পেশেন্টদের কিছু দায়িত্ব নিতে হবে, এই ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে। ওই যে বললাম যে সে ভালো আছে, সে অ্যাজমা মেডিসিনটা হুট করে বন্ধ করে দিচ্ছে, আচ্ছা। সে ভালো আছে, তখন সে ঠান্ডায় বেশি এক্সপোজ হচ্ছে, ডাস্টে এক্সপোজার হইতেছে। এই জিনিসগুলো, বাইরে গেলে মাস্ক পরতে হবে, বাইরে ঘরের মধ্যে অ্যাভয়েডেন্স করতে হবে, অনেক ঠান্ডা কোল্ড অ্যাভয়েডেন্স করতে হবে, তাকে রেগুলার মেডিকেশনে অল্প হলেও একটা অ্যাডারেন্স থাকা লাগবে। তাইলে এই সমস্যাগুলো নিয়ে সে ইমার্জেন্সিতে আসবে না। আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আসলে আবারও একটা প্রশ্ন করতে চাই। আপনি যদি কিছুটা বলছিলেন যে আসলে কি আমরা অ্যাজমা যদি হয়, এটা থেকে পূর্ণ মুক্তি পেতে পারি কিনা, এইটা। আর সেই সাথে আমরা শেষের দিকে আপনি যদি এই শীতের সুস্বাস্থ্য থাকবার জন্য দর্শকদের উদ্দেশ্যে এইটা উত্তর দিয়ে, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে আমরা সামনের শীতটাকে কিভাবে সুন্দরভাবে শেষ করতে পারি, আমরা সুস্বাস্থ্য নিয়ে থাকতে পারি, এবং অ্যাজমা যারা ভুগছেন
তাদের আসলে কিভাবে ওষুধ গ্রহণ করা দরকার বা ওনাদের লাইফস্টাইলটা আসলে কেমন হবে? লাইফস্টাইল অ্যাজমা এবং অ্যাজমা রেমিশন, আবার সেই টার্মটা যেহেতু আপনি এই অ্যাজমা রেমিশন কনসেপ্টটাই কিন্তু একদম নিউ আসছে, নিউ 1-2 বছর থেকে, লাস্ট 1-2 বছর থেকে আসছে। এর আগে কিন্তু এই রেমিশন টার্মটা আমরা ইউজ করতাম না। তবে এই রেমিশন টার্মটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল যে স্কলার আছে যারা অ্যাজমা নিয়ে রিসার্চ করে তারা নতুন আনছে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া যদি দেখেন, স্পেশালি ফেসবুক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া, সেখান থেকে কিন্তু অ্যাজমা রেমিশন তারা যেগুলো বলে যে এই যে অনেক ধরনের পাউডার বা হার্বাল মেডিসিনের কথা বলে যে এইটা খেলে অ্যাজমা পুরোপুরি ভালো হয়ে যাবে, আপনার লাইফ জীবন থেকে অ্যাজমা চিরতরে মুক্তি পাবেন, এই জিনিসগুলো যে তারা বলে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে পরবর্তীতে আবার দেখা যায় অনেক পেশেন্ট আসে, মানে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা ঢুকাইয়ে দেয়, পেশেন্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনি যদি এই 2 ফাইল ঔষধ খান তাহলে আপনার অ্যাজমা চিরতরে ভালো হয়ে যাবে। পেশেন্ট 2 ফাইল খেয়ে ওই ওষুধের মধ্যে কি আছে আমরাও কিন্তু জানি না, যারা বিক্রি করতেছে তারাও কিন্তু জানে না, এবং ওইটার কোনো মনিটরিংও নাই। অনেক সময় কিন্তু ঔষধ খেয়ে দেখা যাচ্ছে যে তার সাইড ইফেক্ট হয়ে লিভার কিডনিতে ঝামেলা হয়ে যাচ্ছে, অথবা তার এই যে স্টেরয়েড জাতীয় ড্রাগ থাকলে হাই ডোজে, তখন তার অ্যাজমা সিমটম কন্ট্রোল আছে, সে মনে করতেছে ভালো আছে, কিছুদিন পরেই সে আবার একটা অ্যাটাক নিয়ে সে হসপিটালে ভর্তি পর্যন্ত হয়ে যাচ্ছে, অথবা তার লিভার কিডনির অনেক সমস্যা হয়ে যাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমাদের এই যে রেমিশন টার্মটা যেহেতু স্কলাররা রিসেন্টলি আনছে, যেটা রেমিশন নট মিনস কিওর। আচ্ছা, আপনি উইদাউট সিমটমস, আপনি 1 বছরের বেশি আছেন মেডিসিন নিয়ে অথবা মেডিসিন ছাড়া বেশ ভালো থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর আমাদের আসলে প্রাত্যহিক জীবনের একটু একদম সরাসরি একদম দর্শকদের জন্য শুধু যদি বলতেন যে প্রাত্যহিক জীবনে আমাদের কোন নিয়মগুলো মানলে আসলে আমরা ভালো থাকতে পারতাম। তাহলে আমি একদম মানে খুব সংক্ষেপে যদি বলি, তাহলে আমরা বলি যে সুপার 5 আর কি। সুপার 5 দ্যাট মিন্স আপনি 5টা নিয়ম যদি মানেন তাহলে অ্যাজমা, কাশি, শ্বাসকষ্ট এগুলা থেকে অনেকটা মুক্তি পাবেন। আচ্ছা, অ্যাজমা বলি অ্যাভয়েডেন্স, প্রথমে আমরা বলি অ্যাভয়েডেন্স কি? অ্যাভয়েডেন্স হলো আপনার ইনডোর এবং আউটডোর অ্যালার্জেন্স, ডাস্ট, কোল্ড এগুলো। এখন আপনি বাইরে যদি যান, আপনি মাস্ক ইউজ করেন, আপনি দেখবেন যে বাইরের অনেক বেশি ডাস্ট থেকে আপনি মুক্তি পাবেন। ইনডোর অ্যালার্জেন্স কি? আপনার ঘরের এনভায়রনমেন্ট খোলামেলা রাখেন, আলো বাতাস পূর্ণ রাখেন, ঘরের মধ্যে ডাস্ট মুক্ত রাখেন। তাহলে এই যে ডাস্ট মুক্ত রাখা মানে অ্যাভয়েডেন্স 1 নাম্বার। 2 নাম্বারটা কি হলো? আপনাকে স্টপ স্মোকিং। আপনি যদি অ্যাক্টিভ এবং প্যাসিভ, আপনি যদি নিজে স্মোক করেন তাহলে আপনি বন্ধ করে দেন, অথবা আপনি বন্ধ করলে আপনার ফ্যামিলিতে যদি কারো অ্যাজমা থাকে, যে আপনি যদি স্মোক করেন তাহলে কিন্তু আপনার চাইল্ডের যদি অ্যাজমা আছে, বেবির বা আপনার ওয়াইফের যদি অ্যাজমা থাকে, তাহলে কিন্তু তারা কষ্ট পাচ্ছে। অর্থাৎ আপনি স্মোক করার স্টপের মাধ্যমে কিন্তু আপনার এবং আপনার পরিবারের কিন্তু আপনি ভালো করতে পারতেছেন। 2 নম্বরে আমাদের স্টপ স্মোকিং। 3 নাম্বারটা যদি আমরা বলি তাহলে একটা হেলদি ডায়েট খুব ইম্পর্টেন্ট। হেলদি ডায়েটটা কীরকম ইম্পর্টেন্ট দেখেন, হেলদি ডায়েটটা হলো আপনার যে কিছু জিনিস আছে কনফার্ম ফুড অ্যালার্জি, কারো যদি কনফার্ম ফুড অ্যালার্জি থাকে যে সে ওই খাবারে তো অ্যালার্জি হয়, তাহলে তাকে ওই খাবারগুলোকে অ্যাভয়েড করা। বাট আমাদের দেশের একটা কমন পারসেপশন হলো যে আমরা অ্যালার্জি তো সব খাবার, একজনের অ্যাজমা আছে বা অ্যালার্জি আছে, আমরা সব খাবার বন্ধ করে দিব, ইলিশ মাছ, গরু, পুঁই শাক, চিংড়ি সব বন্ধ করে দিব। আসলে ব্যাপারটা এরকম না। যার যে প্রবলেম, যেটা স্পেসিফিকলি সে ওই প্রবলেম সলভ করার জন্য তাকে ওই খাবারটা কনফার্ম ফুড অ্যালার্জি বাদ দিতে হবে। তাকে ভেজিটেবলস, ফ্রুটস, এই যেগুলো নিউট্রিশিয়াস ডায়েট এগুলো করতে হবে। 4 নম্বরে যদি আপনি বলেন তাহলে তার এই যে অ্যাজমার সাথে একটা জিনিস রিলেটেড হলো তার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ। মানে আপনি অ্যাজমার কারণে তার যদি অনেক শ্বাসকষ্ট হয়, সে কিন্তু ফুসফুসের কিছু ব্যায়াম করে, সে কিছু এই বাইরে কিছু খোলা বাতাসে হাঁটাহাঁটি করে তার যে মাসেল পাওয়ারটা গেইন হবে, তার ফুসফুসের ব্যায়াম করে ফুসফুসের মাসেল পাওয়ার গেইন হবে, এবং শ্বাসকষ্ট অনেক রিলিফ হবে। একদম লাস্ট যেটা আমরা বলি যে অ্যাজমা ডিজিজ আপনার কন্ট্রোল থাকবে। আপনি অ্যাজমা ডিজিজ নিয়ে আপনার কন্ট্রোল রাখার জন্য আপনি এভাবে স্টেপ নেবেন। থার্ড, আপনাকে ফলো আপ করতে হবে। আপনি যদি উইদাউট বিশেষজ্ঞ পরামর্শ, ডাক্তারের পরামর্শ, যারা অ্যাজমা ট্রিটমেন্ট করে ভালো আছেন, অথবা আপনি সমস্যা আছেন যে আপনার মেডিকেশনের অনেক প্যাটার্ন আছে। মেডিকেশন অনেকেই দেখবেন যে শুধু মন্টিলুকাস খাচ্ছে, শুধু মোনাস বা এরকম মন্টিলুকাস জাতীয় ড্রাগ খাচ্ছে, সে মনে করছে অ্যাজমা কন্ট্রোল আছে, আমি ভালো আছি। বাট এই জিনিসটা পরবর্তীতে চিকিৎসকের আসলে নিয়মিত ফলো আপে যাবেন। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের শীতকালীন স্বাস্থ্য বিষয়ক ভিন্ন সমস্যা নিয়ে এবং সমাধান নিয়ে আলোচনা করছিলেন ঢাকা মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম পলাশ।
উনি সুন্দরভাবে আমাদের বললেন যে শীতকালে আমরা কোন ধরনের ইনফেকশনে ভুগছি এবং সেই সাথে চমৎকার কিছু বিষয় বললেন অ্যাজমা বা হাঁপানি নিয়ে, যেটা আসলে কোনো ছোঁয়াচে রোগ নয় এবং এটাকে আসলে সব বয়সেই হতে পারে এবং সেটাকে একদম সুনির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে, বিশেষ করে ইনহেলারের কথা বললেন, সেটা যদি সঠিক ডোজে এবং সঠিক মাত্রা এবং সঠিক নিয়মে নিয়ে নেওয়া যায় তাহলে সবাই ভালো থাকবে এবং উনি কিছু নিয়ম মেনে চললেন। সেই সাথে আমি আরও একটু বিষয় বলতে চাই যে আমরা যদি আমাদের পার্সোনাল হাইজিন, যেটা আমরা বলি হাঁচি কাশির যে ধরনের হাইজিন মেনটেন করার কথা, আমরা আগেও করেছি, যেটা নির্দিষ্ট হাতটা সঠিক নিয়মে হাত ধোয়া এবং হাঁচি কাশি দেওয়ার সময় যদি আমরা আমাদের পার্সোনাল হাইজিনটা মেনটেন করি। বিশেষ করে আমি আপনাদের প্রতি আমাদের একটা বিশেষ অনুরোধ রাখবো যে এই সময়ে, শীতের সময় যেটা হয় আমাদের সবার জন্য অত্যন্ত আকর্ষণীয় হচ্ছে খেজুরের রস, খেজুরের গুড়। তো খেজুরের রস যদি আমরা আসলে নিরাপদ প্রক্রিয়ায় গ্রহণ না করি তাহলে আমাদের জন্য যে একটা ভয়াবহ ইনফেকশন আপনারা জানেন, নিপাহ ভাইরাস, যেটা বাদুড়ের মাধ্যমে একটা ভাইরাসের মাধ্যমে ছড়ায়, যেটা খেজুরের রস থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি গ্রহণ করতেই হয় তাহলে অবশ্যই নিরাপদ পদ্ধতিতে সেটা সংরক্ষণ করব এবং সেভাবে গ্রহণ করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে প্যানভিশন টেলিভিশনের আবার স্বাস্থ্য বিষয়ক অন্য আবার অনুষ্ঠানে সামনের কোনো এক সপ্তাহে আরও অন্য একজন কোনো বিশেষ অতিথি নিয়ে। সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আব্দুল নূর সাহেব, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।